প্রতি সোমবারের ট্রেনিং। দেখেন ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, আজকে কিন্তু আমি প্রচন্ড পরিশ্রান্ত। আমি এই মাত্র বাসায় ঢুকেই কিন্তু আমি আবার প্রস্তুতি নিছি আপনার এই ট্রেনিং এর জন্য। তো তাও এটা বাদ দিই নাই। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই ট্রেনিংটার ব্যাপারে আপনাদের লিডারদের আগ্রহ একটু কম আমার মনে হচ্ছে, যেটা কারণ লিডারদেরকে আমার মনে করে দেওয়া লাগে যে ট্রেনিং আছে আজকে। যাই হোক, এটা আমি নোট করতেছি কার কি অ্যাক্টিভিটিস, তারপরে এটা নিয়ে তার সাথে পরে কথা হবে। আমার আচার আচরণে বুঝতে পারবেন যে আপনার উপরে আমি কতটুকু প্লিজ, কতটুকু ডিসপ্লিজড। এনিহাউ, আমরা আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে বিজনেস এবং আমরা যাতে ভালো থাকতে পারি। এখন আপনার অবহেলার কারণে আর 10 জন ক্ষতিগ্রস্ত হলে সেটা মেনে নেওয়া যাবে না। যারা লিডার আছেন তাদের উদ্দেশ্যেই বলছি এটা, আর যারা আমাদের পার্টিসিপেন্ট আছেন তারা তো, তাদের জন্য এটা অত জরুরি বার্তা না যেটা লিডারদের বার্তা। কেন এই প্ল্যাটফর্মে বললাম, কারণ লিডারদেরকে একা একা বললে লিডাররা মনে করে আমি শুনছি আর কেউ শুনে না। কিন্তু এখন সবাই শুনলো। এনিহাও, আমরা আলোচনায় যাচ্ছি কোলন টক্সিসিটি নিয়ে। কোলনটা কি সেটা নিয়ে আলোচনা করব এবং কোন ধরনের প্রোডাক্ট আমাদের জন্য এটার জন্য দরকার সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, কোলন টক্সিসিটিকে বলা হয় যে সব রোগের একটা সূচনা। আমাদের দেহে যত রোগ হয়, যদি কোলন টক্সিসিটি থাকে সব ধরনের রোগই হতে পারে। এই কথাটা কে বলছে? হিপোক্রেটাস, যিনি ফাদার অফ মডার্ন মেডিসিন। মেডিসিন, আমরা অনেকেই মেডিসিন বলতে ঔষধ মনে করি, আসলে ঔষধের ইংরেজি হচ্ছে ড্রাগ। মেডিসিন হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনা। ভেরি সিম্পল। আপনারা যারা এই প্ল্যাটফর্মে এখন আমার কথা শুনতেছেন, কখনো ড্রাগ আর মেডিসিনকে একসাথে মিলিয়ে ফেলবেন না। কিন্তু আমরা প্রচলিত অর্থে কিন্তু সবাই ড্রাগ এবং মেডিসিনটাকে একসাথে মিলিয়ে ফেলি। মেডিসিন একটা বিশাল বিশাল জগৎ, তার একটা পার্ট, ক্ষুদ্র পার্ট হচ্ছে ড্রাগ। সুতরাং মেডিসিন শব্দের অর্থ হইল চিকিৎসা ব্যবস্থাপনা, আর ঔষধের ইংরেজি হলো ড্রাগ। Of all the vital organs in our body is the one that suffered the most abuse from modern dietary habits is the colon. অর্থাৎ আমাদের বর্তমানে আমাদের যত অর্গান আছে বডি, এই বডির সাফার হয় বা এই বডিগুলা মানে ভোগে মূলত আমরা যে আমাদের খাদ্যাভ্যাস, এই খাদ্যাভ্যাসের কারণে আমাদের কোলন দূষিত হয়, কোলন টক্সিন বেড়ে যায়, ফলে কিন্তু আমাদের সব অর্গান গুলাই সাফার করে। দেখেন কোথা থেকে টক্সিন আসে। টক্সিন আসে আমাদের শরীরে আমাদের খাবার থেকে, আমাদের পানীয় থেকে, এবং আমাদের শরীরে বায়ো প্রোডাক্টস অফ সেল মেটাবলিজম। অর্থাৎ আমাদের কোষ যখন কাজ করে তখন এই কোষের কিছু বর্জ্য তৈরি হয়, সেই বর্জ্য থেকেও টক্সিন আসে। তাহলে আপনার খাবারের মাধ্যমে টক্সিন আসতে পারে, আমাদের পানির মাধ্যমে টক্সিন আসতে পারে, এবং বায়ো প্রোডাক্টস। হ্যাঁ, এবং ফুড অ্যান্ড কেমিক্যাল অ্যাডহিভিস। সাপোজ আমরা খাবারকে, বর্তমান মডার্ন খাবারকে বিভিন্ন ধরনের রং করা হয়, তারপর প্রিজারভেটিভ, যেমন খাবার সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দেওয়া হয়, বিভিন্ন ধরনের মানে ঘ্রাণ দেওয়া হয় খাবারকে। খাবারকে প্রকৃতি থেকে দূরে সরে নিয়ে আসে, এবং অ্যান্টি মাইক্রোবায়াল কিছু জিনিস দেওয়া হয় খাবারে। এবং ড্রাগস আর দ্য পার্ট অফ দ্য ফুড সাপ্লাই, অর্থাৎ আমরা যে ঔষধ খাই, হ্যাঁ, অনেক খাবারও দেখা যাচ্ছে অনেক ঔষধের কারণেও আমাদের শরীরে টক্সিন আসে। তো আমরা একটু ডাইজেস্টিভ সিস্টেমটা দেখি, মানে পরিপাক তন্ত্র আমাদের শরীরে একটা মানে সবচেয়ে বড় অর্গান। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে পরিপাক তন্ত্রর কিছু বিশেষ অর্গান রয়েছে, যেমন আমাদের মানে খাদ্যনালী। এই খাদ্যনালী, আমরা মুখে খাবার চাবাইলাম, বর্তমানে মডার্ন অনেকেই বলেন যে আমাদের যে মুখ গহ্বর সেটাও পরিপাক তন্ত্রের অংশ। যদিও এখানে স্ক্রিনে আমরা যেহেতু একটু কোলন নিয়ে কথা বলবো, এর জন্য আমরা খাদ্য নালীর থেকে আসতেছি। খাদ্য নালীর পরে হচ্ছে এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকস্থলী, যার ইংরেজি নাম হচ্ছে স্টমাক। এর স্টমাকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। এখন আমরা সবাই গ্যাস্ট্রিকের রোগ মনে করি, গ্যাস্ট্রিক আসলে রোগ না। গ্যাস্ট্রিক হচ্ছে একটা অঙ্গের নাম। এই যে এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা অর্গান, সেটার নাম হলো গ্যাস্ট্রিক। এইখানেই প্রথমত খাবার চাবানোর পরে খাদ্যনালী দিয়ে প্রথম খাবার এখানে আসে, এখান থেকেই ফার্স্ট খাবার ডাইজেশন হয়। এখানে স্টমাক
ফ্লুইড তৈরি হয়। স্টমাকে আমরা জানি যে অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিড সিক্রেশনের জন্য স্টমাকের ভিতরে কিছু গ্ল্যান্ড আছে, যেই গ্ল্যান্ড গুলাকে খাবার আসা মাত্রই খাবারের উপরে সেই অ্যাসিড গুলো ছড়িয়ে দেয় বডি। কেন? ওই খাবারে যদি কোনো জীবাণু থাকে মারা যায়। এবং স্টমাক কিন্তু সংকোচন প্রসারণ করে খাবারটা দলাই মাথায় হওয়ার জন্য। এইভাবে দেখা যায় খাবারটা আস্তে আস্তে স্টমাকে এক ধরনের আপনার এই খাবারের যে মূল অংশ নিউট্রিশন, সেই নিউট্রিশনটা ধীরে ধীরে বডি লিভারের মাধ্যমে গ্রহণ করতে থাকে। এখানে অনেকগুলি জটিল প্রক্রিয়া ঘটে, যেমন লিভার, যকৃৎ, এখানে আমাদের গল ব্লাডার আছে যেখান থেকে আমাদের কিছু সিক্রেশন হয়, কমন বাইল ডাক্ট মানে গল ব্লাডার স্তন। তারপরে আমাদের এখানে যে পেনক্রিয়াস আছে, অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে কিছু সিক্রেশন হয়, কিছু হরমোন সিক্রেশন হয়। এইগুলা মিলিয়ে লিভারের থেকে খাবারের যে পুষ্টিটা সেটা রক্তের সাথে মিশে যায়। আস্তে আস্তে এই খাবারটা সামনে, খাবারের যতটুকু সম্ভব এখান থেকে শোষিত হওয়ার পরে এটা সামনে আগায়, এটাকে ডিওডেনাম বলে। ডিওডেনাম থেকে আস্তে আস্তে এভাবে খাবার, তারপরে ডিওডেনাম, তারপরে আপনার ইলিয়াম, এই যে ইলিয়াম, এইভাবে খাবার প্রতিটা স্টেজেই যে খাবারের একটা যে অংশটা নির্যাসটা আমরা শরীর নিয়ে নিল, বাকিটা বর্জ্য বা মল আকারে আস্তে আস্তে সামনের দিকে অ্যাডভান্স হয়। এই অ্যাডভান্স হতে হতে বেসিক্যালি স্টমাকের এখান থেকে মূল খাবারের নির্যাসটা বডি নিয়ে নেয়, আস্তে আস্তে এটা সামনে এগুতে থাকে। আর হজম প্রক্রিয়াটা এখান থেকে বডি বিভিন্ন সেক্টরে এটা বডি নির্যাসটা নিতে থাকে। এইভাবে আপনার এভাবে আস্তে আস্তে খাবারটাকে আপনারা যে পেছনের নালীগুলো যদি দেখতে পান, বা আমরা যখন কোরবানির সময় গরু কাটি তখনও আমরা দেখতে পাই যে এরকম পেঁচানো নাড়ি ভুঁড়ি আছে, চিকন নালী হতে হতে লাস্টে একটা মোটা নালীতে আসে। মূলত এই মোটা নালী থেকে আমাদের কোলনের কথাটা শুরু, অ্যাসেন্ডিং কোলন। হ্যাঁ, কোলন শুরু হয় এইভাবে। যতক্ষণের মধ্যে খাবারটা কোলনে আসে অলমোস্ট তখন এটা মল আকারে চলে আসে, এবং এইভাবে আস্তে আস্তে রেকটাম দিয়ে মল আকারে শরীরের বাইরে বেরিয়ে যায়। মূলত এই হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। এখানে আমাদের মুখ গহ্বর থেকে পুরো খাবারটা যখন এভাবে সার্কুলেশন হয়, বিভিন্ন স্টেপে বডি খাবারের নির্যাস গ্রহণ করতে থাকে। বেসিক্যালি করে লিভারের মাধ্যমে, এছাড়াও অন্যান্য অর্গানের মাধ্যমেও শোষিত হতে থাকে। ইভেন আমাদের মুখ গহ্বর থেকেও কিছু খাবারের নির্যাস আমাদের শরীরে রক্তের সাথে মিশে যায়। রক্তের সাথে মিশে এটা আমাদের সারা শরীরে ছড়িয়ে দিয়ে বিভিন্ন কোষের বিভিন্ন কার্যপ্রণালী এটা পালন করে থাকে। তো এই হচ্ছে মূলত আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সংক্ষিপ্ত ধারণা। এই যে মোটা নালীটা দেখতে পাচ্ছেন, ধরেন এই যে পায়ুপথ, যেটাকে রেকটাম বলি, এই রেকটাম, হ্যাঁ, রেকটাম থেকে দেখেন এই যে একটু জানা ছবিগুলো যদি একটু খেয়াল করেন, মোটা নালীগুলো পেছন দিক দেওয়া আছে, এইভাবে আসছে। এখানে দেখেন অ্যাপেন্ডিক্স একটা শব্দ আছে, এই যে এই অ্যাপেন্ডিক্সটা কিন্তু এই কোলনের একটা পার্ট। অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস শুনে থাকবেন, অ্যাপেন্ডিসাইটিস যে কোনো অর্গানের টাইটিস যোগ হলে প্রদাহ হয়। এই অ্যাপেন্ডিক্সটা প্রাচীনকালে মানুষ যখন কাঁচা খাবার খেত তখন হজম প্রক্রিয়ার এখানে এসে অ্যাপেন্ডিক্সটা কাজে লাগতো। যাই হোক, এখন বর্তমানে আর অ্যাপেন্ডিক্স মানুষের শরীরে কোনো কাজে লাগে না। তারপরেও আছে এটা বিবর্তনের ফলে বর্তমান আমাদের যে শরীর, একসময় আমাদের শরীর এরকম ছিল না। এটা আমাদের ফুড হ্যাবিট, আমাদের লাইফস্টাইলে বিবর্তনের মাধ্যমে মানুষের বর্তমান দেহ। যাই হোক, ওটা আলাদা বিষয়। তো এই এই হচ্ছে আমাদের এই বৃহদন্ত বা কোলন। তো এই কোলনটা টক্সিক মেগা কোলন, অর্থাৎ অনেকের দেখবেন মেদ ভুঁড়ি, শরীরের ওজন বেশি না কিন্তু ভুঁড়ি বড়। ভুঁড়ি কিন্তু স্টমাক কিন্তু বড় না, বড়টা মূলত হলো কোলন, কোলনটা ফুলে গেছে। কোলন যখন ফুলে যায় এটা তো টক্সিক থাকে, অনেকের ফুলে না, তারপরেও মেদ ভুঁড়ি বা অপুষ্টিতে মানুষ ভুগে। এই কোলনের ভিতরে কিন্তু কৃমি বসবাস করে, যার কারণে দেখা যায় যে আমাদের এই কৃমি মেন জায়গাটা হলো এরকম। যখন একটা মানুষের কোলনে টক্সিন বেশি জমে যায় তখন এরকম কোলন ফুলে যায়। Gastroenterologist Dr. Anthony Basser says every physician should realize that the intestine toxemia poisons are the most important primary contributing cause of the many disorder and disease the human body. অর্থাৎ একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি বেসার বলেছেন
যে প্রত্যেকটা চিকিৎসকের আসলে অনুধাবন করতে হবে, যদি মানুষের শরীরে কোলন টক্সিক মানে কোলনে যদি পয়জন থাকে, ইন্টেস্টাইনে টক্সিন থাকে, তাহলে তার ওইটা ঠিক রেখে আপনি চিকিৎসা রোগের যতই চিকিৎসা করেন কোনো লাভ নাই। আমরা প্রাচীন মানে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ বলে না, অর্থাৎ কোলন ক্লিয়ার মানে কি আপনার মল ত্যাগ করা, মলটা যদি সম্পূর্ণ ক্লিয়ার না হয় বুঝতে হবে কোলনে সমস্যা আছে। যাদের এরকম মানে পায়খানা ক্লিয়ার না, তাদের কিন্তু আসলে রোগের কোনো শেষ নাই। সুতরাং আপনি যে কোনো বিশেষজ্ঞের কাছে যান, সেই বিশেষজ্ঞের খেয়াল করতে হবে এই রোগটার কোলন পরিষ্কার আছে কিনা। যদি কোলন পরিষ্কার না থাকে, তাহলে যত ট্রিটমেন্টই করেন ফলাফল শূন্য। সুতরাং যতই স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ না করেন না কেন, আপনি নিজের ক্ষেত্রে চিন্তা করেন, সে আপনার মাথা ব্যথা করে, আপনি সারাদিন মাথা ব্যথার চিকিৎসা নেবেন কিন্তু আপনার কোলন পরিষ্কার না, তাহলে আপনি মাথা ব্যথার মানে থেকে আপনি পরিত্রাণ পাবেন না। ঠিক এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমাদের যে মডার্ন ডায়েটারি, হ্যাঁ, যে আমরা যে বর্তমানে আধুনিক যে খাবারগুলা খাই, টক্সিন ডিস্ট্রেন দ্য ভাইটাল অর্গানস আর গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ডাইজেশন, অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়ার সাথে টক্সিনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। হ্যাঁ, আমরা যদি আমাদের স্টমাককে বিভিন্ন ধরনের মানে নন ন্যাচারাল ফুড দিয়ে ভরে ফেলি, তাহলে কি হয় দেখেন। The liver is swollen and strained with the effort of breaking down massive intakes of animal protein and fat as well as drug and poisons. অর্থাৎ আমরা যখন আমাদের স্টমাকে বিভিন্ন ধরনের অপ্রাকৃতিক খাবার দিয়ে বা বিভিন্ন ধরনের বা ফ্যাট বা প্রোটিন দিয়ে বেশি ভরে ফেলি, তখন লিভার কিন্তু এই খাবারটাকে মেটাবলিজম করতে বা এই খাবারটাকে ব্রেকিং ডাউন করতে তাকে অনেক বেশি কষ্ট পরিশ্রম করতে হয় এবং তাকে বেশি সিক্রেশন করতে হয়, এবং প্যানক্রিয়াসের একই অবস্থা। সুতরাং এইভাবে দেখা যায় আমাদের মানে এখান থেকেও টক্সিন প্রডিউস হয়ে যায় ফুড হ্যাবিটের কারণে। যে টক্সিনটা আমাদের ওই যে খাবারের যে খাবার যেটা বলি বা মল সেটার সাথে মিশে যে লাস্টে আমাদের কোলনে যায় কিন্তু এটা জমা হয়, এবং যার ফলে আমাদের যে কোলনে যে টক্সিন জমে, আমাদের মলের ভিতরে টক্সিন জমে যায় বিভিন্ন কারণে, আমাদের খাদ্যাভ্যাসের কারণে। এখন এই ফলে আমাদের যে মল তৈরি হয়, স্টুল তৈরি হয়, স্টুলের কিছু ক্রাইটেরিয়া আছে, যে স্টুল দেখলে বোঝা যায় আমাদের যে এই মলটা এই স্টুলটা মলটা ঠিক আছে কিনা। যেমন আগে আপনার প্রায় শুনবেন পায়খানা পরীক্ষা করা, প্রস্রাব পরীক্ষা করা। তো পায়খানাতে দেখা যায় হেলদি স্টুল মানে যেটা সুস্থ, সেটা মিডিয়াম ব্রাউন, ওয়েল ফ্রম, কনস্ট্যান্ট, ইজি টু পাস, ওডরলেস। অর্থাৎ যেই যেই পায়খানাটা মলটা, হ্যাঁ, মানে মিডিয়াম ব্রাউন মানে হালকা বাদামি, এবং যেটা আসলে আহ, পাতলাও না মোটাও না, মানে পাতলাও না আবার ঘনও না এরকমও না, মোটামুটি শক্তও না পাতলাও না এরকম, যেটা খুব সহজেই ক্লিয়ার হয়ে যায় এবং যেটা দুর্গন্ধ মুক্ত, সেটা হচ্ছে হেলদি স্টুল। তাহলে যাদের, আমাকে এক মুরব্বী বলছিল যে বালিশের মতন বালিশের মতন যদি সকালবেলা আপনার পায়খানাটা পড়ে যায়, তার মানে আপনি ভালো, আসলেও সুস্থ, সে সুস্থ যার পায়খানা ক্লিয়ার। তো আর যদি কোনো কারণে পায়খানার রং কালো হয়, ওয়েল ফর্মড হয় অর্থাৎ শক্ত হয়, তাহলে পসিবল ইনটেক অফ ড্রাগস, কোনো ওষুধের কারণে হচ্ছে। ডার্ক ব্রাউন স্টুল অর্থাৎ বাদামি কিন্তু ঘন বাদামি রঙের, সেটা হলো আমার খাবারে অতিরিক্ত লবণ আছে। যদি গ্রিনিশ হয়, হ্যাঁ, যদি মানে সবুজাভ হয়, তাহলে বেশি সুগার খাই আমরা। যদি গ্রে কালার হয়, বাদামি লুজ এবং ওয়াটারি হয়, তাহলে আমাদের ডায়েট অর্থাৎ খাবারে বা স্টমাকে বেশি ফ্যাট জাতীয় খাবার চলে আসছে, সেক্ষেত্রে স্টুলটা এরকম হবে। এখন আমরা আমাদের স্টুল প্রতিদিন কি বা মাঝে মাঝে কি চেক করি? যারা হাই কমোড ইউজ করে তাদের তো চেক করার সুযোগ নেই, অন্তত স্টুল চেক করার জন্য লো কমোড ইউজ করা দরকার। এখন কোলন যদি টক্সিন থাকে, অর্থাৎ আপনার যদি ফাইনালি আপনার কোলন যদি টক্সিস থাকে, তাহলে আপনার কি হয়? প্রথমেই আপনার হার্ট উইক হয়, উইকেন দ্য স্ট্রেস দ্য হার্ট, হ্যাঁ, মুভ টু দ্য স্কিন অ্যান্ড কজ লিভার স্পট, রিঙ্কেল, ব্লেমিসেস। অর্থাৎ আমাদের এই কোলন টক্সিনের রেজাল্টটা চলে আসে স্কিনে, অনেকের স্কিনে বিভিন্ন জটিলতা তৈরি হয়।
যেটার কারণে লিভার স্পট তৈরি হয়, রিঙ্কেল তৈরি হয়। ইরিটেট দ্য লাংস অ্যান্ড কজ ফাউল ব্রেথ। অনেকের দেখবেন এই কোলন টক্সিনের কারণে, কোলনের কারণে তার নিঃশ্বাসের দুর্গন্ধ তৈরি হয়। মুভ টু দ্য ব্রেন অ্যান্ড ডিস্টার্ব মেন্টাল ফাংশন অ্যান্ড কজ সেনিলিটি। অর্থাৎ আমাদের এই টক্সিনটা ব্রেন পর্যন্ত চলে যেতে পারে, হ্যাঁ, এবং যেটা আমাদের মানসিক অশান্তির কারণ হতে পারে। মুভ টু দ্য মাসেল অ্যান্ড কজ উইকনেস অ্যান্ড ফ্যাটিক। আমাদের পেশিতে চলে যেতে পারে এবং আমাদের পেশির দুর্বলতা এবং অবসন্নতা তৈরি করে, এবং প্রমোট এজিং ইন ইল হেলথ। অর্থাৎ আমাদের মানে দ্রুত আমাদেরকে বয়স্ক করে তোলে। অর্থাৎ আমি যদি এটাকে সহজ ভাষায় বলি, আপনার খাবারের থেকে যত ভেজাল খাবার খাবেন তত তো দূষিত বেশি তৈরি হবে। এখন এই দূষিতটা আসলে লাস্টে যায় আপনার ওই কোলনে যায়, যখন এটা অবস্থান করে, কোলন থেকে যখন এটা বেরিয়ে যায় না, ওই মলের থেকে টক্সিন গুলা বডি আবার নিয়ে নেয়। একটা নির্দিষ্ট সময় পরে এটা যখন পুরোপুরি বেরোয় না, এখান থেকে নিয়ে নেয়, নিয়ে এই সাবজেক্ট গুলা খারাপ করে দেয়। হোম টু কলন প্যারাসাইটস, অর্থাৎ বিভিন্ন ধরনের পরজীবী, বিশেষ করে কৃমি, এই জাতীয় ওভার 100 ডিফারেন্ট প্যারাসাইট ওয়ার্ম লিভ ইন হিউম্যান বডিজ। 100-এরও বেশি বিভিন্ন ধরনের পরজীবী বা কৃমি আমাদের দেহে বসবাস করে। হ্যাঁ, পারফরমেট দ্য ইন্টেস্টাইন অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম, যারা আমাদের কোলন মানে ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত এবং আমাদের যে সার্কুলেটরি অর্থাৎ রক্ত সঞ্চালন তন্ত্র, সেখানে বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে। ড্যামেজ ব্লক আওয়ার অর্গানস, যেই কি এই প্যারাসাইট গুলো আমাদের বিভিন্ন ধরনের অর্গান ব্লক করে এবং ক্ষতি করে, এবং আমাদের নিউট্রিয়েন্ট পুষ্টিটা যেটা তারা খেয়ে ফেলে। এবং এই প্যারাসাইট গুলা আমাদের শরীরেই টক্সিক ওয়েস্টেজ ছাড়ে, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হয়ে থাকে। মিল স্টোরেজ দেখেন, কোলন ক্যান অনলি স্টোর আপ 6 মিলস অফ ফিক্যাল অ্যান্ড ওয়েস্ট ম্যাটার। অর্থাৎ আমাদের কোলন সর্বোচ্চ 6টা মিল, অর্থাৎ আমরা যে খাবার খাইলাম 6টা মিল মানে 6 বারের খাবার এটা রাখতে পারে। If this wastage is not flushed out, it may overflow its poison by products and recycled back in our body. 6টা মিল বলতে আমি কি বুঝাইছি বা এখানে কি বুঝাইছে, ধরেন আপনি সকালে একবার নাস্তা করলেন, একটা মিল। 10টার সময় একটা খাবার খেলেন, আরেকটা মিল। দুপুরের সময় একটা খাবার খেলেন, আরেকটা মিল। বিকালে একটা খাবার খেলেন, আরেকটা মিল। রাতে একটা খাবার খেলেন, সন্ধ্যায় একটা খাবার খেলেন, আরেকটা মিল। রাতে আর একটা খাবার খেলেন, এরকম 6টা মিল। ধরেন ম্যাক্সিমাম 6 বারের যে খাবার, এই খাবারের যে ওয়েস্টেজ তৈরি হয় এটা আমাদের কোলন ধরে রাখতে পারে, এবং তারপরেই কোলন কি করবে, এটা ফ্লাশ আউট করবে। অর্থাৎ আপনার যে মলটা ফ্লাশ আউট করবে। যদি কোনো কারণে এটা ফ্লাশ আউট না হয়, পায়খানাটা ক্লিয়ার না হয়, একেবারে পরিপূর্ণ তৃপ্তি সহকারে আপনার যদি বাথরুম ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে এটার যে পয়জন আছে সেগুলো আবার শরীরে ব্যাক করে। A healthy person has average of 2.7 to 4.5 kg corporistic wastage। অর্থাৎ আমাদের যারা একজন সুস্থ মানুষ তার 2.5 কেজি মানে 2.7 কেজি থেকে 4.5 কেজি মানে মল আমাদের ইন্টেস্টাইনে থাকতে পারে এবং বাউল মুভমেন্ট ক্লিয়ার থাকে। An average person who are not overweight may have 4.5 or 11 কেজি dried fecal matter। অর্থাৎ শুকনো কিছু ফিক্যাল ম্যাটারও থাকতে পারে। অ্যাবনর্মাল কোলন আর দা নর্মাল, অর্থাৎ ডাক্তার হার্ভে ক্যালো তিনি একটা জিনিস এখানে বলছেন যে পার্সোনালি 22,000 অপারেশন করছে। কত? 22,000 অপারেশন করছে, এবং সে আসলে একটা কোলনও পায় নাই। এই 22,000-এর মধ্যে একটাও নর্মাল কোলন পায় নাই, সব অ্যাবনর্মাল কোলন। অর্থাৎ পরিপূর্ণ বিশুদ্ধ কোলন একটাও পায় নাই। Out of 1 lakh operation performed under his jurisdiction, only 6% are normal। অর্থাৎ দেখা যায় আসলে 1 লাখ অপারেশনের মধ্যে সে করে তারপরে সে তার একটা মন্তব্য করেছে, সত্যিকার অর্থে নর্মাল কোলন পাওয়া যায় মাত্র 6%। আসলে কি তার মানে কি কারো কোলনই সঠিক নাই? অলমোস্ট আপনি একেবারে 100% মানে ক্লিয়ার কোলন তো পাওয়া ডিফিকাল্ট বিভিন্ন কারণে। হ্যাঁ, তারপরেও দেখেন এটাই কিন্তু সব রোগের, এর জন্যই আমরা এত বেশি রোগে আক্রান্ত হই।
অল ক্যান্সার পেশেন্ট সাফার ফ্রম কনস্টিপেশন। আপনি যত ক্যান্সার পেশেন্টের হিস্টোরি নেবেন বা জানবেন, অর্থাৎ তাদের কষা আছে, যেটা সে যে কোনো ধরনের ক্যান্সার। কোলন ক্যান্সার ইজ দ্য থার্ড লিডিং ক্যান্সার ডে, অর্থাৎ ক্যান্সারে যত মানুষ মারা যায় তার মধ্যে কোলন ক্যান্সারে মানে মারা যায়, মানে ক্যান্সারে ধরেন যারা মারা যায় তার থার্ড কজটা হচ্ছে, থার্ড লিডিং কোলন ক্যান্সার। ফার্স্ট একটা, সেকেন্ড একটা, থার্ড। আর কি হয়, clogged colon change shape, formation of the small pouches infected the inflamed pus can harbor colon parasite, polyps grow in the colon lining। মানে যে কোলনটা টক্সিন বেশি থাকবে, ক্লগড হয়ে যাবে, সবসময় ভরা থাকবে, সেটা শেপটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে কি হবে, কিছু কিছু ছোট ছোট কোলনের ভিতরেই ছোট ছোট গর্ত তৈরি হবে, পাউচ। ওই গর্তের ভিতরে কি হবে, ইনফেক্টেড ইনফ্লেমেড পাউচ ক্যান হার্বার অফ কোলন প্যারাসাইট, অর্থাৎ বিভিন্ন ধরনের পরজীবীর একটা বসবাস স্থল হবে এটা। ফলে কি হবে, পলিপস হয়ে যাবে, গ্রোইং দ্য কোলিন লাইনিং, কোলন লাইনে। এভাবে আসলে দেখা যাচ্ছে ক্যান্সারটা কি, ক্যান্সার হলো কোষের অস্বাভাবিক বৃদ্ধি। কোলন ক্যান্সারটাও কিন্তু বর্তমান সময়ে একটা বিশাল খারাপ দিক, যেটা অনেক মানুষই জানে না। ডেথ begins in the colon. তো 90% of all disorder and disease begin in the digestive tract। মানুষের যত ধরনের রোগ হয় তার মধ্যে 90% এটা হচ্ছে। 60 different health challenges are the caused by toxic colon। যাদের কোলনে টক্সিন থাকবে তাদের কিন্তু এটা 65 ডিফারেন্ট হেলথ চ্যালেঞ্জ তৈরি হবে, অর্থাৎ 65টার বেশি স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। ওয়ে টু ডিটক্সিফাই বাল্ক ফর্মার্স, অর্থাৎ এখন কিছু বাল্ক ফর্মার্স একটা উপায় আছে যেটার মাধ্যমে আমরা কোলন ক্লিয়ার করতে পারি। সেক্ষেত্রে কি হয়, অ্যাডভান্টেজ উপকারী হচ্ছে, সফটেন স্টুল মেক ইজিয়ার বাউল মুভমেন্ট অ্যান্ড মোর ফ্রিকুয়েন্ট, সেভ ফর লং টার্ম ইউজ। যদি আমরা বাল্ক ফর্মার বলতে অর্থাৎ বিভিন্ন ধরনের, যেমন ইসুপ কোলের ভুসি খাই, তারপরে ধরেন উপমা দানা খাই কোলন ক্লিয়ার করার জন্য, হ্যাঁ, এটা কিন্তু উপকারী, যে স্টুল নরম হয় এবং বাউল মুভমেন্ট হয়, পায়খানা ক্লিয়ার হয়। কিন্তু এটার কিন্তু ক্ষতিকারক দিক আছে। ক্রিয়েট আর্টিফিশিয়াল প্রেসার ইন দ্য কোলন, অর্থাৎ এটা যদি লং টাইম ব্যবহার করি তাহলে আমাদের কোলনের ভিতরে একটা আর্টিফিশিয়াল প্রেসার তৈরি হয়। মে কজ অ্যাবনর্মাল ব্লোটিং, ডিসকমফোর্ট এন্ড ফ্লুটেলেন্স, অর্থাৎ বিভিন্ন ধরনের পেটের ভিতর বুটবুট করা, অস্বস্তি লাগা, বা যেটাকে ফ্লাটুলেন্স বলা হয়। ফ্লাটুলেন্সের বাংলা শব্দটা খুব হাস্যকর, অর্থাৎ বায়ু ত্যাগ করা, হ্যাঁ, এবং যেটা আসলে কিডনি পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। কিছু আছে ডিটক্সিফাই এনিমা, এনিমা মানে অর্থাৎ আপনার পায়ুপথে কোনো ডোজ দিয়ে যেই কোলন টক্সিন ক্লিয়ার করা হয়, যেমন অনেকে কফি এনিমা করে, কফি দেয়, দেখে অনেক আপনারা যে অনেক চিকিৎসা যে ডাক্তার জাহাঙ্গীর কবির বা এই ধরনের, তারাও কিন্তু অনেকে কনস্টিটিউশনের জন্য কফি এনিমা দেয়। কফি এনিমা দিলে এক ধরনের ফ্লুইড ইনজেক্টেড টু দ্য রেকটাম ফর দ্য ফার্স্ট রিলিফ অফ কনস্টিটিউশন রেকটাল ফেসিয়াল ইনফেকশন। এটার উপকারী, কিন্তু খারাপ দিক কি, স্টিপ প্রোটেক্টিভ মিউকাস, আপসেট ইলেকট্রোলাইট ব্যালেন্স, স্ট্রেংথ কোলন এন্ড ডিস্ট্রেস মাসল টোনস। অর্থাৎ এই কফি সিস্টেমটা, কফি এনিমা সিস্টেমটা একটা বিরক্তিকর সিস্টেম। এই সিস্টেমে আবার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, অনেক ধরনের সমস্যাও তৈরি হতে পারে। আর আরেকটা আছে ডায়াবেটিক, ডায়াবেটিক করলে কয় আপনার ড্রাগ দিয়ে এটাকে করা হয়, যেটা আমাদের শরীরের বডি ডিহাইড্রেশন করার জন্য হতে পারে। আর প্রোবায়োটিক, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোবায়োটিক, যেমন আপনি দই খাইলেন বা এই ধরনের প্রোবায়োটিক দিয়ে যদি আপনি করেন, এটার অনেক উপকারী দিক আছে, হ্যাঁ, আবার খারাপ দিক আছে। ব্যাকটেরিয়া মে ড্যামেজ বাই দ্য পাস্টারাইজেশন অর এনি কমপ্লিকেশন, অর্থাৎ আপনি নিয়মিত দই খাইলেও বা এই প্রোবায়োটিক মানে ঔষধও আছে, প্রোবায়োটিক ঔষধ যদি খান সেক্ষেত্রে আপনার কোলন ক্লিয়ার হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এটা প্রোবায়োটিক এক ধরনের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়ার কারণে আপনার শরীরের প্রাকৃতিক অবস্থানটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এখন আসলে আমরা ন্যাচারালি কিভাবে তাহলে কোলনটাকে পরিষ্কার রাখবো? আমাদের টিএনসির সুপার ডুপার কয়েকটা প্রোডাক্ট আছে। একটাকে বলা হচ্ছে কি চিতোসান। চিতোসান আমাদের কোলন ক্লিয়ারের জন্য, আমাদের ডাইজেস্টিভের জন্য খুবই সুপার প্রোডাক্ট। আপনি চিতোসান হচ্ছে কাইটিন পলিস্যাকারাইড,
আমরা যদি খাবারের আগে দুই তিন মাস আমরা যাদের পায়খানা ক্লিয়ার হয় না, আবার অনেকের চিটোসান খেলে কষাও হয়, এটা আছে, কিন্তু পানি খেলে ঠিক হয়ে যাবে। আপনি চিতোসান, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, কেন আমাদের এই যে 4 স্টেপ টু ওয়েলবিং, সুস্থ থাকার 4টি পদক্ষেপের ফার্স্ট হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং এর আমাদের অন্যতম প্রোডাক্ট হচ্ছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, চিতোসান। এই দুইটা প্রোডাক্টই আমাদের কোলন ক্লিয়ারের জন্য অত্যন্ত চমৎকার। এখানে আরেকটা প্রোডাক্টের নাম আমরা দেখতে পাচ্ছি বায়োডিটক্স, এটা একটা প্রোডাক্ট, কিন্তু এটার আরেকটা নাম আছে ফস, ফুট্রো অলিগোস্যাকারাইড। এই ফস, যেই ফস সিরাপটা আমাদের এখন এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, কিন্তু আজকে আমি এমডির সাথে কথা বললাম। তো এর আগেও আমি একবার বলছিলাম যে বাংলাদেশের, মানে আপনি আজকে দেখেন, আপনি যত লোকেরই যত যাই করেন না কেন, সব সুস্থতার পেট পরিষ্কার যদি না হয়, মানে কোলন, অ্যাকচুয়ালি কোলন যদি পরিষ্কার না থাকে, তার কিন্তু রোগের কোনো শেষ নেই। সুতরাং ফার্স্ট ইউ মাস্ট ইমপ্লিমেন্ট দিস, যে একজনের কোলন পরিষ্কার করতে হবে। পায়খানা ক্লিয়ার না হলে কোনো প্রোডাক্টে কাজ করবে না, এটা হচ্ছে গ্যারান্টি। সো আপনি লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট, চিটোসান, এবং আমাদের আরেকটা সুপার প্রোডাক্ট আছে ফস, হ্যাঁ, বায়োডিটক্স ফস। এই ফুট্রো অলিগোস্যাকারাইড, এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে এর আগে ছিল, কিন্তু মাঝখানে মানুষ এটা বুঝি নেই, আমরা এগুলো ট্রেনিং হয় নাই, যার কারণে অত চলে নাই, বিদায় কোম্পানি বন্ধ করে দিয়েছিল। তো আমাদের বর্তমান এমডি কে আমি এর আগে রিকোয়েস্ট করছিলাম এই ফসটাকে আবার ইন্ট্রোডিউস করা যায় কিনা। আজকে সে আমাকে জানালো যে হ্যাঁ, ফস সে অলরেডি এনসি করছে, ইনশাল্লাহ আমরা 2 মাসের মধ্যে এটা পাবো। এক্ষেত্রে আমরা খুবই ভালো রেজাল্ট পাবো। দেখেন, কোলন টক্সিসিটির একটা বড় উদাহরণ হলো পাইলস। এই যে পাইলস রোগটা হয়, রোগ আমি বলছিলাম বা আমরা জানি যে 95% রোগেরই কিন্তু কোনো ট্রিটমেন্ট নেই, শুধু ম্যানেজমেন্ট আছে। এখন যাদের এই যে পাইলস হয়ে যায়, এই ব্লিডিং হয়, এই হয়, সেই হয়, এটা খুব বাজে রোগ। এই রোগগুলা তো আসলে হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট করা কষ্টসাধ্য, ব্যয়বহুল। এর থেকে ভালো আমরা যারা টিএনসির সাথে প্র্যাকটিসে আছি, আমরা সবাই নিয়মিত লিপিড, চিতোসান আমি আমার পরিবার নিয়ে কন্টিনিউ করবো। ফস সিরাপ যখন আসবে আপনি রেগুলার কন্টিনিউ করবেন, ভেরি সিম্পল, গরম একটু হালকা একটু কুসুম কুসুম গরম পানির সাথে ফস মিশিয়ে খাওয়া যায়। সুতরাং এটা আমরা যদি এইগুলা দিয়ে একজন মানুষকে, আপনি যে কোনো প্রোডাক্ট দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার পায়খানা ক্লিয়ার কিনা। পায়খানা ক্লিয়ার না করলে আগে এটা ক্লিয়ার করবেন। আপনি বিসিএম ইউজ করলেও আমাদের কোলন টক্সিসিটি অনেক কমে যায়। সুতরাং এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। কি বেনিফিট? আওয়ার প্রোডাক্ট অ্যাসিস্ট ইউ এনকোয়ার এ হেলদি বডি। নেক্সট স্টেপ, এবং এই প্রোডাক্ট খাওয়ার সাথে সাথে আপনাকে যে ফলো করতে হবে, মনিটর ইউর সল্ট, সুগার এন্ড ফ্যাট ইনটেক। মনে রাখবেন, হোয়াইট পয়জন, সল্ট এন্ড সুগার, অর্থাৎ লবণ এবং চিনি হচ্ছে আমাদের শরীরের জন্য হোয়াইট পয়জন। সুতরাং যত কম খাওয়া যায় সল্ট এন্ড সুগার ইজ গুড। মেনটেন এ হেলথি অ্যান্ড ব্যালেন্স ডায়েট। সুষম খাবার খান, আমাদের স্বাস্থ্য তাই আমরা যা খাই। কমপক্ষে 8 গ্লাস পানি খাবেন প্রতিদিন মিনিমাম, এবং শারীরিক পরিশ্রম বা ওয়ার্কআউট করতে হবে, এবং কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে যেমন যারা ঘুমায় না, রাত করে জাগা থাকে, দেখবেন তাদের সবার পায়খানা শক্ত হয়, মানে কোলনে টক্সিন জমে যায়। সুতরাং আপনি যাই করেন না কারণ, যেমন একটা বালতির মধ্যে যদি আপনি পানি রাখেন, পানির মধ্যে যদি ময়লা থাকে, আয়রন থাকে, সকালে দেখবেন এটা বালতির নিচে জমতেছে। ঠিক আমাদের বডিতে যত ফ্লোটিং টক্সিন থাকে সব কিন্তু লাস্টে কোলনে জমে। আর কোলন যদি ক্লিয়ার না হয়, বডি আবার এটা রিপিট গেইন করে। সুতরাং ভেরি সিম্পল, আপনাকে আপনার শরীরে যত দূষিত, ধরেন আপনি লিপিড মেটাবলিক বা যে কোনো টক্সিন মুভ করারও যদি কোনো কিছু খান, সেটাও কিন্তু কোলন দিয়েই বেরোবে। বেশিরভাগ বেরোবে স্টোল দিয়ে, কিছু কিছু ঘাম দিয়েও বেরোয়। তাহলে ওই জায়গাটাকে ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ পায়খানা ক্লিয়ার। তাহলে আমার স্বাস্থ্য কার হাতে? ইওর হেলথ ইজ ইন ইওর হ্যান্ড। আমার স্বাস্থ্য আমার হাতে। তো থ্যাংক ইউ, এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা। আমরা হয়তোবা লিপিড, চিতোসান এটা সম্পর্কে আমরা বিস্তারিত আরো শুনতে পারতাম, যেহেতু আজকে আমরা একটু এমনিও সময় কম আমাদের, যেহেতু আমরা শুরু করছি একটু দেরিতে। তো আমরা অবশ্যই আমাদের যারা নিজেরা প্রোডাক্ট ইউজ করি, বা আমরা কাউকে প্রোডাক্ট যখন সাজেশন করি, আমরা যখন কনসালটেন্টের ভূমিকা পালন করি, আমরা অবশ্যই প্রত্যেকটা লোককেই আমরা লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট কি, চিতোসান, অর্থাৎ আপনাকে টিএনসির যে 4টা স্টেপ আমাদের, ক্লিনজিং, রিপ্লেনিশিং, এক্সটেন্ডিং, ব্যালেন্সিং, ক্লিনজিং না করে কাউকে কোনো প্রোডাক্ট দিয়া খুব একটা উপকারিতা পাওয়া সম্ভব না। এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনজিং।
তো থ্যাংক ইউ। আমি ফরমাল আলোচনা এখানে শেষ করছি। এখন আমরা উন্মুক্ত আলোচনা করব। আমাদের প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব এবং আপনি লিডাররা আপনারা আমাকে